দেখতে দেখতে মহারাজ ইহানভীর ও রাজকন্যা মেঘনন্দিনীর বিয়ের দিন চলে আসে। ধ্রুবনগরের রাজপ্রাসাদের অভ্যন্তরে রাজকুমারী মেঘনন্দিনী একাকী বসে আছেন। তার গায়ে লাল সোনালী রঙের বিয়ের পোশাক, হাতে রত্নখচিত চুড়ি। কিন্তু তার চোখে কান্নার ধারা থামছে না। তার একান্ত সখী দাসী সুধা দাঁড়িয়ে আছে। সে ফিসফিসিয়ে বলে, রাজকন্যা, এখনো সময় আছে, পালিয়ে যান। মেঘনন্দিনী বলেন, পালিয়ে গিয়ে কোথায় যাব সুধা? তপোধীর বন্দী আর আমি একা। আমার রাজ্যও আমাকে ভুল বুঝবে, আমার পরিবার আমায় ত্যাগ করবে। তিনি চোখ বন্ধ করে ফেলেন, যেন নিজেকে শক্ত করতে চাইছেন। রাজপ্রাসাদের প্রধান চত্বরে বিয়ের বিশাল আয়োজন। যজ্ঞকুণ্ডের সামনে বসে আছেন ইহানভীর ও মেঘনন্দিনী। পুরোহিত মন্ত্র পড়ছেন, চারপাশে আতশবাজির ঝলকানি। মেঘনন্দিনীর চোখের জল চুপচাপ ঝরছে, আর ইহানভীর বিজয়ী হয়েও এক পরাজিত মানুষের মতো বসে থাকেন। রাজপ্রাসাদের প্রধান প্রাঙ্গণে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। যজ্ঞের আগুন নিভু নিভু করছে, মন্ত্রোচ্চারণ থেমে গেছে। মেঘনন্দিনী ও ইহানভীর রীতি অনুযায়ী 7 পাক ঘুরে নিয়েছেন। চারিদিকে উল্লাস, কিন্তু রাজকন্যার মুখ পাথরের মতো নিষ্প্রভ। তিনি জানেন এই বিয়ে ভালোবাসার নয়, কর্তব্যের। তিনি ইহানভীরের পাশে দাঁড়িয়ে থাকলেও তার হৃদয় বহু দূরে, এক বন্দী কারাগারে আটকে। কারাগারের অভ্যন্তরে বসে আছেন তপোধীর। এক রক্ষী তার কাছে এসে ধীরে ধীরে বলে, মহারাজ ইহানভীর ও রাজকুমারী মেঘনন্দিনীর বিবাহ সম্পন্ন হয়েছে। তপোধীর শূন্য চোখে তাকান, তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। ঈশ্বর তাদের সুখী রাখুন। আমি চাই না আমার ভালোবাসা তাদের জীবনে কোনো ছায়া ফেলুক। তিনি দীর্ঘক্ষণ নীরব বসে থাকেন। রাজপ্রাসাদের একটি সুসজ্জিত শয়নকক্ষ। ইহানভীর দরজার কাছে দাঁড়িয়ে, মেঘনন্দিনী বিছানায় বসে আছেন। দীর্ঘক্ষণ নীরবতা। ইহানভীর ধীরে ধীরে এগিয়ে যান। তিনি নিচু স্বরে বলেন, তুমি চাইলে আমি এখান থেকে চলে যাব। মেঘনন্দিনী ধীরে ধীরে তার দিকে তাকান, তার চোখে অবিশ্বাস। ইহানভীর আরও বলেন, জানি তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমার হৃদয়ের সেই জায়গা দখল করতে চাই না যা তপোধীরের জন্য ছিল। তবে আমি এটুকু চাই, তুমি আমাকে একবার স্বামী হিসেবে গ্রহণ না করে একজন মানুষ হিসেবে গ্রহণ করো। মেঘনন্দিনী কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলেন, তপোধীর আমার অতীত ছিল, কিন্তু তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ। আমি জানি আমার দায়িত্ব কি। ইহানভীর একটু হাসেন, কিন্তু সেই হাসির মধ্যে এক ধরনের বেদনা লুকিয়ে থাকে। তারপর তিনি জানালার দিকে মুখ করে দাঁড়ান, আর মেঘনন্দিনী ধীরে ধীরে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাজপ্রাসাদের এক নির্জন কক্ষে মেঘনন্দিনী ও ইহানভীর মুখোমুখি বসে আছেন। মেঘনন্দিনী নরম কণ্ঠে বলেন, মহারাজ, আমি তোমার কাছে একটি অনুরোধ জানাতে চাই। বলো রানী। আমি চাই তপোধীরকে মুক্তি দাও। ইহানভীরের মুখ হঠাৎ করেই কঠোর হয়ে ওঠে। তার চোখে আগুন জ্বলে ওঠে, যেন কেউ তার অহংকারে আঘাত করেছে। তিনি রাগী কণ্ঠে বলেন, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বলছো? আমি রাজ্যের শত্রুকে মুক্তি দেব, সেই মানুষটাকে যে একদিন আমার প্রতিদ্বন্দ্বী ছিল? মেঘনন্দিনী শান্ত গলায় বলেন, তিনি কোনো রাজ্যের শত্রু নন। তিনি শুধু এক সত্যবাদী মানুষ, যার কোনো দোষ নেই। তা তুমিও ভালো করে জানো। ইহানভীরের মুখ কঠোর হয়ে ওঠে। তিনি দাঁড়িয়ে যান, চোখ দুটো জ্বলে উঠেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তপোধীর আমার শত্রু ছিল, সে বন্দী থাকবে, আর এই বিষয়ে আর কোনো কথা হবে না। মেঘনন্দিনী হতাশ চোখে তাকান। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে আমার প্রথম অনুরোধ রাখো। ইহানভীর কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন। তার চোখে দ্বন্দ্ব, প্রেম ও অহংকারের লড়াই। অবশেষে তিনি ধীরে ধীরে বলেন, তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার রাজ্যকে তার জন্য বিপদের মুখে ফেলতে পারি না। মহারাজ, তাহলে অন্তত একবার
আমাকে তপোধীরের সঙ্গে দেখা করতে দাও। তুমি জানো সে এখন শুধু একজন বন্দী, তবুও তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আমি শুধু একবার তার সঙ্গে কথা বলতে চাই। ইহানভীর মৃদু হাসেন, যেন ব্যথা লুকোতে চাইছেন। তারপর হালকা স্বরে বলেন, যাও, কিন্তু মনে রেখো তুমি এখন আমার স্ত্রী, এই রাজ্যের মহারানী। মেঘনন্দিনীর মুখে ক্লান্তির ছায়া, তবে অনুমতি পেয়ে তিনি সোজা কারাগারের দিকে রওনা দেন। গাঁও অন্ধকার কারাগার। লোহার শিকলের ওপারে বসে আছেন তপোধীর একাকী। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় মেঘনন্দিনী। তাকে দেখে তপোধীর প্রথমে চমকে ওঠেন, তারপর গভীর বিষণ্ণ দৃষ্টিতে তাকান। তিনি ধীরে ধীরে বলেন, তুমি এখানে? আমি আর পারছি না তপোধীর। এই বিয়ে, এই জীবন, এই প্রাসাদ, সবকিছু আমার কাছে এক কঠিন শাস্তি। তুমি এখন রাজমহিষী, মহারাজ ইহানভীরের স্ত্রী, আমার ছোট ভাইয়ের স্ত্রী, আর আমি একজন বন্দী। আমি জানি আমি এখন ইহানভীরের স্ত্রী, কিন্তু হৃদয়ের ওপর কি রাজ্যের নিয়ম চলে? আমি প্রতিদিন তিলে তিলে পুড়ছি। তুমি এখানে কেন এসেছো? আমি শুধু তোমার মুখটা দেখতে চেয়েছিলাম, কিছু কথা বলতে চেয়েছিলাম। আমাকে ভুলে যাও মেঘনন্দিনী, তুমি এখন মহারানী, রাজধর্ম পালন করো। তুমি আর আমার মেঘনন্দিনী নও, তুমি রাজ্যের রানী। তোমার অতীত নিয়ে ভাবা এখন পাপ। মেঘনন্দিনীর চোখে কান্নার আভাস। তিনি বললেন, তুমি কি সত্যি চাও আমি তোমাকে ভুলে যাই? তপোধীর মৃদু হাসলেন, তবে সে হাসির মধ্যে এক শূন্যতা। তিনি নিচু স্বরে বললেন, আমি চাই তুমি সুখী হও। এই যন্ত্রণার জীবনের চেয়ে, এই কারাগারের অন্ধকারের চেয়ে তুমি তোমার নতুন জীবনের আলোয় থাকো। মেঘনন্দিনী অশ্রুসজল চোখে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে নেন। তপোধীরের কঠোর কথা তার হৃদয়কে বিদ্ধ করছে, কিন্তু হয়তো সেটাই সত্য। তিনি ধীরে ধীরে পেছনে হাঁটেন, একবার শেষবারের মতো তাকান, তারপর প্রাসাদের দিকে এগিয়ে যান। মেঘনন্দিনী ফিরে আসছেন কারাগার থেকে। রাজপ্রাসাদের সিংহদ্বারের সামনে ইহানভীর দাঁড়িয়ে আছেন। তার চোখ তীক্ষ্ণ, মুখ শক্ত। মেঘনন্দিনীর সামনে আসতেই তিনি সরাসরি প্রশ্ন করেন। কি বলল সে? মেঘনন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর গভীর শ্বাস নিয়ে বলেন, সে বলল তাকে ভুলে যেতে। তিনি মেঘনন্দিনীর দিকে তাকিয়ে বলেন, তাহলে ভুলে যাও। মেঘনন্দিনী কিছু বলেন না। তিনি ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে হাঁটতে থাকেন, আর ইহানভীর তাকে অনুসরণ করেন, তার চোখে এক অজানা অস্থিরতা। মেঘনন্দিনী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। কয়েক মাস হয়ে গেছে তার বিয়ে হয়েছে, কিন্তু তার মন এখনো শূন্য। ইহানভীর তার প্রতি যত্নশীল, কিন্তু হৃদয়ের দেয়াল এখনো অটুট। হঠাৎ পেছন থেকে এক দাসী এসে বলে, মহারানী, রাজমাতা আপনাকে দরবারে ডাকছেন। মেঘনন্দিনী ধীরে মাথা নেড়ে এগিয়ে যান। তার মনে এক অজানা অস্থিরতা কাজ করছে। তিনি জানেন রাজমাতা বিভাবতী তাকে কখনোই পুরোপুরি আপন করে নেননি। রাজমাতার কক্ষ, মন্ত্রী দাঁড়িয়ে আছেন, রাজমাতা বিভাবতী বসে আছে। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছেন মেঘনন্দিনী। রাজমাতার চোখে এক অদ্ভুত কঠোরতা, আর মন্ত্রীর চোখে অবজ্ঞা। রাজমাতা ধীরে ধীরে বলেন, মেঘনন্দিনী, তুমি কি নিজেকে সত্যি এই রাজ্যের রানী মনে করো? মেঘনন্দিনী অবাক হয়ে তাকান। মন্ত্রী বজ্রাংশু কটাক্ষের হাসি দিয়ে বলেন, রানীকে তো এখনো রাজ্যের নিয়মকানুন বোঝাতে হয়। রাজমাতা বিভাবতী মৃদু হাসলেন, যেন কথা বাড়ানোর ইচ্ছে নেই, কিন্তু তার কণ্ঠে কটাক্ষ। তোমার জন্ম রাজ পরিবারে, তবে এ রাজ্যের রীতিনীতি বোঝা তোমার কম্য নয়। মনে রেখো, তুমি না তো আমার পুত্রের স্ত্রী হতে পেরেছ, না তো এ রাজ্যের রানী। মেঘনন্দিনী চমকে ওঠেন। এতদিন ধরে তিনি রাজমাতার অপমান সহ্য করেছেন, কিন্তু আজ মন্ত্রীর সামনে এত বড় অপমান তাকে অভিভূত করে দেয়। তিনি কিছু বলতে চান, কিন্তু ঠিক তখনই দরবারের দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। সবার চোখ সেদিকে ঘোরে। দরজায় দাঁড়িয়ে আছেন ইহানভীর, চোখে দপদপে আগুন। ইহানভীর দ্রুত এগিয়ে এসে সামনে দাঁড়ান। তার কণ্ঠ বজ্রধ্বনির মতো। এই অপমান আমি সহ্য করব না।
সবাই স্তব্ধ। রাজমাতা বিভাবতী কপালে ভাঁজ ফেলেন। বজ্রাংশু সেন কৌতূহলী দৃষ্টিতে তাকান। ইহানভীর সরাসরি তার মায়ের দিকে তাকিয়ে বলেন, মা, তুমি কাকে ছোট করছো? সে আমার স্ত্রী, এই রাজ্যের মহারানী। তুমি কি চাও এই রাজ্যের রানীকে এইভাবে অপমানিত করা হোক? রাজমাতা কিছুক্ষণ চুপ থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, তুমি কি আমাদের শেখাবে রাজপরিবারের নিয়ম? ইহানভীর এক পা এগিয়ে আসেন, তার চোখ রাগে জ্বলছে। আমি শুধু জানি আমার স্ত্রীর অপমান আমি সহ্য করব না। আজ থেকে কেউ তাকে ছোট করার চেষ্টা করলে সে আমার বিরুদ্ধে যাবে। রাজমাতা বিভাবতীর মুখে অসন্তোষ, কিন্তু তিনি আর কিছু বলেন না। মেঘনন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন ইহানভীরের দিকে। এতদিন ধরে তিনি তাকে বুঝতে পারেননি। আজ প্রথমবার তিনি অন্য রকম অনুভব করেন। সন্ধ্যাবেলা মেঘনন্দিনী একা বারান্দায় হাঁটছেন। তার হৃদয় অস্থির। ইহানভীর তার জন্য এত কিছু করলেন, অথচ তিনি কি তাকে কখনো বুঝতে চেয়েছেন? হঠাৎ তার পাশে ইহানভীর এসে দাঁড়ান। মেঘনন্দিনী ধীরে ধীরে বলেন, আজ যা করেছ তার জন্য। তিনি থেমে যান। ইহানভীর মৃদু হেসে বলেন, আমি শুধু যা সঠিক তাই করেছি। মেঘনন্দিনী প্রথমবার ইহানভীরের দিকে অন্যভাবে তাকান। তার ভেতর এক অজানা অনুভূতি দোলা দেয়। তিনি প্রথমবার ইহানভীরের মুখের দিকে তাকিয়ে থাকেন, মনে হয় এই মানুষটি তাকে সত্যিই বোঝে। রাজপ্রাসাদের এক গোপন কক্ষ। মন্ত্রী বজ্রাংশু সেন ক্ষুব্ধ হয়ে পায়চারি করছেন। তার মুখে অসহ্য ক্রোধ, চোখে প্রতিশোধের আগুন। সামনে দাঁড়িয়ে আছে এক কালো পোশাকধারী গুপ্তঘাতক। ইহানভীর আজ আমাকে অপমান করেছে। আমি তাকে এতদিন সহ্য করেছি, কিন্তু আজ সব সীমা ছাড়িয়েছে। এবার সময় এসেছে তাকে সরিয়ে দেওয়া। গুপ্তঘাতক নির্বেশ শোনে। তুমি রাজপ্রাসাদের বাইরে ওত পেতে থাকবে। আজ রাতেই সে বাগানে হাঁটতে যাবে। তখনই সুযোগ বুঝে আঘাত করবে। গুপ্তঘাতক মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। বজ্রাংশু সেন হেসে বলেন, ইহানভীর যদি না থাকে তবে রাজ্য আমি চালাবো। এটা তো সবে শুরু। এবার রাজ্য আমার হাতেই আসবে। গুপ্তঘাতক ছায়ার মতো অন্ধকারে মিলিয়ে যায়। রাতের বেলা মেঘনন্দিনী বারান্দায় দাঁড়িয়ে আছেন। অজানা কারণে তার মনে অশান্তি কাজ করছে। তিনি বারবার অনুভব করছেন যেন কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনে তিনি ঘুরে দাঁড়ান। ইহানভীর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। তার মুখ শান্ত, কিন্তু চোখে ক্লান্তির ছাপ। তুমি কোথায় যাচ্ছ এত রাতে? ইহানভীর হালকা হাসলেন, কিন্তু ক্লান্ত স্বরেই বললেন, রাজ্য সামলানোর কাজ সহজ নয়, তাই প্রতিদিন এই সময়ে আমি বাগানে হাঁটতে যাই। মেঘনন্দিনী কিছু বলতে গিয়েও থেমে যান। তার মনে হচ্ছে আজ কিছু একটা ঘটতে চলেছে।